ওয়ার্ল্ড কাপ কুইজের যে তৃতীয় প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি, সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে, অর্থাৎ 5 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের প্রশ্ন ছিল বিশ্বকাপের পর গ্লোবাল জিডিপি কত বাড়বে। উত্তরটা কেউ দিতে পারেননি। উত্তরটা হচ্ছে 41 বিলিয়ন ডলার আশা করছেন ইকোনমিস্টরা, অর্থাৎ বিশেষজ্ঞরা আশা করছেন 41 বিলিয়ন ডলার বাড়বে এবং 13.1 মিলিয়ন পর্যটক উপস্থিত থাকবেন এই দর্শক হিসেবে, এবং তাদের মধ্যে অনেকেই পাঠাচ্ছেন অভিজিৎ, তাই তো? হ্যাঁ, অনেকে অনেক বিশ্বকাপই দেখেছেন, যাচ্ছেন। যেটা আপনি প্রথমেই বললেন, পান্নালাল চ্যাটার্জির মতন একটা মানুষকে যেতে পেরেছে, এটাও তো একটা ব্যাপার। এবারে বিশ্বকাপে যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা সম্পর্কে তুমি যদি একটু বলো। প্রথম কথা, একটুখানি টাফ ছিল ভিসা নিয়ে। যাদের ভিসা ছিল না তাদের পক্ষে মানে ভিসাটা পাওয়া একটু টাফ ছিল এবারে। তবে ওই ফিফার টিকিটিং, মানে টিকিট কাটলে একটা ওরা ফিফার টিকিট আইডি, মানে আইডি হচ্ছিল, সেই আইডিটা পুট করলে তাড়াতাড়ি করে ভিসার ইন্টারভিউটা পাওয়া যাচ্ছে। কিন্তু ওই টিকিট কাটা মানেই যে আমি যেতে পারবো বা ইউএস ভিসা দেবে, তা কিন্তু উবার নিয়ে তাদের এয়ারবিএনবি থেকে বা তাদের হোটেল থেকে ওখানে পৌঁছে যাবে, সেটা হচ্ছে না। ওই একটাই মানে ট্রেন রয়েছে, সেই ট্রেন করে তাদেরকে ফিফা বিশ্বকাপের সেন্টিনারি সংগঠন করবে এবং সেখানে কটি দেশ অংশগ্রহণ করবে বলে জ্ঞানী ইনফান্তিনো জানিয়েছে। আপনার ধারণা আপনি আমাদের টেলিফোন করে জানাতে পারেন সেই প্রশ্নের উত্তর, এবং সেই প্রশ্নের উত্তর জানাবার জন্য রকি স্পোর্টসের পক্ষ থেকে আপনার জন্য অপেক্ষা করছে একটি জার্সি। মনে রাখবেন, ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনি আছেন এবং সেখানে কুইজের প্রশ্নের উত্তর দিয়ে আপনি জিতে নিচ্ছেন লোভনীয় পুরস্কার। এর আগে একটি প্রশ্নের উত্তর দিতে পারেননি, এর আগে কুন্তল বাবু এবং আর একজন পুরস্কার জিতে নিয়েছেন। কল্যাণী থেকে কুন্তল বাবু এবং শকুন্তলা পার্ক থেকে একজন দর্শক, তিনি পুরস্কার জিতে নিয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি চতুর্থ প্রশ্ন। তৃতীয় প্রশ্নের উত্তর কেউ দিতে পারেননি। চতুর্থ প্রশ্নটি হচ্ছে, ফিফা এরপরের যে বিশ্বকাপ হবে, অর্থাৎ 2030 সালের বিশ্বকাপে কটি দলকে নিয়ে বিশ্বকাপ করতে চায় বলে জ্ঞানী ইনফান্তিনো জানিয়েছেন। এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারলে পেয়ে যেতে পারেন একটি পুরস্কার। আমরা সরাসরি চলে যাচ্ছি অভিজিতের কাছে। অভিজিৎ, এবারের বিশ্বকাপে বা মোটামুটি বিশ্বকাপে যে খেলাগুলো হয়, আমরা জানি সেই খেলাগুলোতে প্রচন্ড উত্তেজনা থাকে, এবং সেই উত্তেজনার বহরটা কিরকম হয়, অর্থাৎ বেটিং কিরকম হয়? বেটিং তো ডেফিনেটলি ওখানে তো সব বেটিং লিগ্যাল, তো ওখানে কি বেটিং হয় সেটা তো আমি বলতে পারবো না। বেটিং লিগ্যাল? হ্যাঁ, বাইরে বিদেশে অ্যাকচুয়ালি
বিদেশে তো বেটিংটা লিগ্যাল, তো সেই ব্যাপারে আমার কোনো নলেজ নেই, কিন্তু উত্তেজনা তো ডেফিনেটলি ফাইনালে যে কোনো ম্যাচের মধ্যেই থাকে। যেরকম আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, আপনি যদি মস্কোর বিশ্বকাপ মনে করেন, ঠিক আছে, ক্রোয়েশিয়া এমন একটা দল, সেবারে ক্রোয়েশিয়াকে কেউ ভাবেইনি যে ক্রোয়েশিয়া এত ভালো খেলবে। দুটো প্লেয়ার ছিল, লুকা মডরিচ আর র্যাকেটিচ, তো কি অসাধারণ ফুটবল খেললো। ফুটবল খেলে সেমিফাইনাল জিতলো, সেমিফাইনালের পরে ফাইনালে ফ্রান্সের সাথে পড়লো, মস্কো স্টেডিয়ামে খেলা হচ্ছে, ফ্রান্সের সাথে পড়লো। এবং আর একটা জিনিস, এর আগে আরেকটা জিনিস বলি, আমরা ওখানে তো মানে মস্কোতে তো রয়েছি, হঠাৎ দেখছি ওরা রাশিয়ানদের দেখতে পাচ্ছি না, পুরো মনে হচ্ছে যে মস্কোটা মানে সিটিটা ইনভেডেড বাই দি ক্রোয়েশিয়ানস, মানে ক্রোয়েশিয়ানস দলে দলে চলে এসেছে, টিকিট নেই, বা যাদের কাছে টিকিট আছে টিকিট নেই, কিন্তু তারা দলে দলে চলে এসছে, মানে ওই তাদের সমর্থককে মানে মানে সমর্থন করবে বলে তাদের দলকে। এবং সারা রাত ওই নেভেস্কি স্কোয়ার আর ওই এখানটা রেড স্কোয়ারের ওখানে সারা রাত তারা মানে হই হই করেছে, গান গেয়েছে, নাচ গান করছে, পাবেতে এনজয় করছে। এবং যখন ম্যাচটা গেলাম, মানে ম্যাচটা দেখতে গেলাম, দেখলাম ফ্রান্সের মানে সমর্থকরা আউটনাম্বার্ড, লিটারালি আউটনাম্বার্ড বাই দি ক্রোয়েশিয়ানস। এবং কি উত্তেজনা ছিল যখন ক্রোয়েশিয়া প্রথম গোলটা করলো, মানে ফ্রান্স তখনও গোল করতে পারেনি, দিদিয়া দেশ ছিল ওদের কোচ। তো প্রথম যখন গোলটা করলো তখন মানে সবাই ধরে নিল যে ক্রোয়েশিয়াই বোধহয় এবার ওয়ার্ল্ড কাপটা জিতে যাবে। কিন্তু ওই যে ফ্রান্সের একটা আলাদা একটা টেকনিক আছে, এবং ইয়ে আছে, ফ্রান্স আলটিমেটলি নচরবন্দা পল পোগবা বোধহয় গোলটাকে গোলটা করেছিল, হ্যাঁ কিলিয়ান এমবাপ্পে গোল করলো, তারপরে ওইটাই জিতলো আর কি ওয়ার্ল্ড কাপটা। তো এইটা তো ওই একটা বললাম না, আপনি বলছেন যে কি উত্তেজনা, মানে কি যে উত্তেজনা সারা গ্যালারিতে মানে ছড়িয়ে পড়েছে সেই উত্তেজনা, কিন্তু সমস্তটাই মার্জিত, মানে কোনো রকম কোনো অশান্তির উত্তেজনা নাই যে তুমি হারছো বা তুমি জিতছো তার মধ্যে তোমাদের কোনো নেই। আর একটা জিনিস, দুপক্ষ একসঙ্গে বসে একদম নিয়ে খেলছে, কেউ কাউকে মানে বিয়ার দিচ্ছে, ভাগ দিচ্ছে, মানে কেউ কাউকে জড়িয়ে ধরে হাগ করছে, মানে ভীষণ ভালো, মানে কোনো রকম মানে ওখানে কোনো মানে ওই রেষারেষির ব্যাপারটা মাঠে হচ্ছে, দর্শকদের মধ্যেও আছে, কিন্তু তার জন্য যে একটা মানে হিংসার ব্যাপার সেটা নেই, সেটা আমি একটা বিশ্বকাপও দেখতে পাইনি। আমরা কিন্তু একটা অভিজ্ঞতা আছে আমার বিশ্বকাপ সম্পর্কে, সেটি হচ্ছে ইটালিতে একবার বিশ্বকাপ হয়েছিল, আমরা সেই বিশ্বকাপ কভার করার সুযোগ হয়েছিল। সেখানে বিশ্বকাপের সময় একটি ম্যাচে, ইটালি এবং আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ, সেই ম্যাচে আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে দিল 1 গোলে। আমরা রোমে ফিরে এলাম, গোটা রোম নিস্তব্ধ। যে রোম একটা সময় ভেঁপুর আওয়াজে সরগরম হয়ে উঠত ইতালি জিতলেই, সেই রোম একদম চুপচাপ নিঃসঙ্গ। একজন হোটেলের আমাদের ঠিক নিচে একজন বুড়ি বৃদ্ধা ভদ্রমহিলা মুরগি বিক্রি করতেন, মুরগি বলতে না, ওরা বলতেন পলি, পলি বিক্রি করতেন, মুরগি ভাজা, $4 করে দাম নিতেন। তিনি হঠাৎ আমাদের দেখে বললেন, ওহে বাছারা, তোমরা কি আজকে মুরগি কিনবে? আজকে আমি পলি ছেড়ে দিচ্ছি $2 দামে। অর্থাৎ তিনি বললেন ইটালি হেরে গেছে, ইটালি হেরে গেছে বলে আজকে গোটা ইটালিতে শোকের দিন। সেই শোকের দিনটি পালন হচ্ছে এইভাবে, অর্থাৎ মুরগি ভাজা $4 যেটির দাম, সেটির দাম নেমে এলো হঠাৎ $2। এরকম ঘটনা বোধহয় তোমারও আছে। হ্যাঁ, আমিও দেখেছি এরকম ঘটনা। আমি ব্রাজিলে বললাম না, সাও পাওলোতে, আর খেলাটা হয়েছিল বোধহয় মানুষে, যেখানে ব্রাজিল 7 গোল খেলো, মানে শ্মশানের শূন্যতা নেমে এলো ব্রাজিলে। ব্রাজিল যে কান্ট্রিটা এত ভাইব্রেন্ট, সব সময় গান হচ্ছে, নাচ হচ্ছে, বিচেতে, মানে রাত্রির 12টা, 12:30, 1টা, 1:30 অব্দি ওই কোপাকামানা বিচে বিচ ভলিবল হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, মানে ভীষণভাবে ভাইব্রেন্ট। হঠাৎ দেখলাম শহরটা না নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ একদম, লিটারেলি। পাবগুলোতে মানে কোনো গান বাজনা বাজছে না, কোনো কিছু বাজছে না। এবং আমরাও রীতিমতন দেখলাম যে মানে শোকের ছায়া যেটাকে বলে ব্রাজিলে তখন নেমে এসেছিল, কিন্তু গাড়িও অবশ্য কিছু জ্বলেছে সাইডে, কিন্তু ওই সেটা কিছু মানুষের রাগের বই প্রকাশ হয়েছিল। কিন্তু ওই যে স্যাড একটা পার্ট ছিল একটা দেশের, যেখানে নিজেদের দেশে বিশ্বকাপ হচ্ছে এত বছর পরে, এবং ব্রাজিল যেটা 5 বছরের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, মানে জুলিয়া রিমে কাপ থেকে ব্রাজিলের ওই 5বার চ্যাম্পিয়ন, এবং জুলিয়া রিমে কাপটা তো 3বার জিতে ব্রাজিল নিজেরাই নিয়ে নিয়েছে, ওটা তো আর হলো না। তারপর তো এই ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ আরম্ভ হলো। হ্যাঁ, আমি ভুলও হতে পারি, আপনি কারেক্ট করে দেবেন, আপনি কারেক্ট করে দিতে পারবেন।
তো আমি সেটা দেখেছিলাম যে কিভাবে একটা দেশ মানে একটা বিশ্বকাপ হেরে হেরে যাওয়াতে কীরকম ভাবে একটা মানে তাদের শোক নেমে এসেছিল সমস্ত জায়গাতে, এবং ছেলেরা মেয়েরা বয়স্করা, যেটা বিশেষ করে আমাদের একটা ট্যাক্সি ড্রাইভার ছিল, মানে আরে কোনো কথা বলছে না, যে ট্যাক্সি ড্রাইভারটা আমাদের চেনাশোনা হয়ে গিয়েছিল, আমাদের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছিল, সে বললো মানে ওদের ভাষার সাথে তো একটা খুব প্রবলেম হয়, আমাদেরও হচ্ছিল সেই সময়। তাদের ট্রান্সলেটার ছিল না, গুগল ট্রান্সলেটার ছিল না, কিছু না, বা আমরাও বই নিয়ে গিয়েছিলাম যাতে কয়েকটা ভাষা করে আমরা বলতে পারি, আমি নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেও মানে হাবভাবে বলছে যে আমরা আমরা ডিভাস্টেটেড অ্যাজ ইয়ে। তারা অর্থাৎ একটা বিশ্বকাপে জয় কিংবা পরাজয় একটি জাতিকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়। বিশ্বকাপ ফুটবলটা ধর্ম বলে মানা হয়, এবং বিশ্বকাপ ফুটবলে Exactly, যখন ধর্ম। পরাজয় হয় তখন কিন্তু সাংঘাতিক একটা চেহারা নেয়, শোকের চেহারা। আমরা যে প্রশ্নটিতে যাব সেই প্রশ্নটি হচ্ছে 2030 সালে বিশ্বকাপের শতবার্ষিকী হবে। 1930 সালে বিশ্বকাপ শুরু হয়েছিল উরুগুয়েতে, আপনারা সবাই জানেন। 2030 সালে কটি দল নিয়ে বিশ্বকাপ হবে? আর 1 মিনিট সময় আছে। জ্ঞানী ইনফান্তিনো, ফিফার সম্পাদক, তিনি বলেছেন, সভাপতি, তিনি বলেছেন যে বিশ্বকাপ এতগুলি দেশকে নিয়ে হবে। কতগুলি দেশের কথা তিনি বলেছেন আপনাকে জানাতে হবে। আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে। সেই উত্তর দিতে পারলেই আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টস ক্লাব স্পোর্টসের পক্ষ থেকে একটি মূল্যবান জার্সি, আপনার মনোমতো দলের জার্সি। ইতিমধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি জিতে নিয়েছেন, ব্রাজিল এবং ফ্রান্সের জার্সি জিতে নিয়েছেন দুটি দলের সমর্থক। এই যে ব্রাজিল আর্জেন্টিনার কথাটা বললাম, হ্যাঁ, কলকাতা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনায় ভাগ হয়ে যায়। অবশ্যই। একসময় তো পুরো ব্রাজিলই ছিল, তারপরে মারাডোনার খেলা যখন আমরা দেখতে আরম্ভ করলাম, আস্তে আস্তে আমাদের একটা অংশ, একটা প্রজন্ম হয়তো মানে মারাডোনার ফ্যান হয়ে গেল। তারপরে মেসি এলো, মেসি একটা ওয়েভ করলো, এবং আস্তে আস্তে ব্রাজিল টিমটাও সেই ক্যারেক্টারগুলো, মানে ব্রাজিলের যে সাম্বা ফুটবলটা, সেই ফুটবলটা ব্রাজিলের কোচেরা এরা মানে একটু হারিয়ে ফেলেছিল। ছন্দটা, ব্রাজিলের যে ছন্দ ছিল, আপনি দেখেছেন ব্রাজিলের মাঠে খেলা যতটা, তো ওই ওই যে একটা সাম্বা ফুটবলের একটা যে গতি ছন্দ, যেটা রোনাল্ডোহীনও খেলেছে, যেটা ওই সময়টা আরও প্লেয়ার মানে ছিল, রোনাল্ডো, ওই ব্রাজিলের রোনাল্ডো খেলতো, সেইটা না আমার মনে হলো যেন কোথাও একটা হারিয়ে গেল। নাহলে ব্রাজিলের সমর্থক প্রচুর আছে, ব্রাজিলকে দেখে মানে পেলের নাম শুনেই তো আজকে আমরা একদম আমরা তাই, এ করেছি, পেলের নাম শুনে আমরা বড় হয়েছি। বড় সবথেকে হয়েছি। বড় কথা, মারাদোনার বাড়িতে আমি গিয়েছি। হ্যাঁ, এটি কিন্তু বিস্ময়কর ব্যাপার। জিসি দাস, তিনি স্বর্গগত হয়ে গেছেন, তিনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন। তিনি একদিন রোমের মিডিয়া সেন্টারে আমাকে বললেন, বসে বসে কি করছো? আমি বললাম, বসে বসে কপি পাঠাচ্ছি কলকাতায়। বলে, কপি পাঠাতে হবে না, আমার সঙ্গে চলো। তখন বুঝিনি তিনি ট্যাক্সি ভাড়াটি ভাগ করার জন্য আমায় নিয়ে যাচ্ছেন। তিনি আমাকে নিয়ে গেলেন নাপোলিতে। নাপোলিতে একটি ভিলাতে গিয়ে তিনি পাড়ার বেলা বৌদিকে যেন ডাকছেন, এরকমভাবে ডাকতে লাগলেন, ক্লদিয়া, ক্লদিয়া। বেশ কিছুক্ষণ ডাকের পর ক্লদিয়া ভিলাফেন সেখান থেকে বেরিয়ে এলেন। ক্লদিয়া ভিলাফেনের ছবি আমি দেখেছিলাম, তাই চিনতে পারলাম। মারাদোনাকে দেখতে পাইনি। ক্লদিয়া ভিলাফেনের সঙ্গে দাসদা হাঁ হাঁ করে হাত ধরে কি কথা বললেন, এবং তারপর আমাদের নিয়ে গেলেন ভিতরে। ভিতরে নিয়ে যাওয়ার পর খানিকটা বাদে আলফা রোমিও একটি গাড়ি চালিয়ে মারাদোনা এলেন। মারাদোনা আমাদের সঙ্গে কোনো কথা বলেননি। আমি কোনোদিন উল্লেখ করতে পারবো না যে মারাদোনার সাক্ষাৎকার নিয়েছিলাম, মিথ্যে কথা বলা হবে তাহলে। না না, আপনি তো কখনো সেটা মারাদোনা করেন না। শীততে ঢুকে গেলেন, হাতে একটি বল চাপাতে চাপাতে তিনি বাড়ির মধ্যে ঢুকে গেলেন। এইটাই ছিল মারাদোনাকে আমার প্রথম দেখা, এবং মারাদোনাকে দেখে আমি আবিষ্ট হয়ে গেছিলাম। সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না। পরে আমার বন্ধু রূপক শাহের সঙ্গে আমি গেছি মারাদোনার ক্যাম্পে। সেখানে গিয়ে আমি মারাদোনার খেলা দেখেছি। সেখানে একটি বলের উপর মারাদোনা বসেছিলেন। অদ্ভুত ব্যাপার, মারাদোনা আমাদের দেখে বললেন যে কি ব্যাপার, আমার একটা নখ প্রজেক্টেড হয়ে গেছে, তাই জন্য খেলতে পারছি না। কিন্তু ভারতীয় সাংবাদিক এই কথা তিনি বলছেন, নখ প্রজেক্টেড হয়ে গেছে তাই জন্য তিনি খেলতে পারছেন না। ভাবা যায় না কত বড় ফুটবলার ছিলেন মারাদোনা, এবং মারাদোনা এত বড় ফুটবলার ছিলেন বলেই এত ভালো খেলেছে। আমি কুইজের প্রশ্নের উত্তরটি এবার দিয়ে দিতে চাইবো, কারণ 1 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের চতুর্থ কুইজটি ছিল যে 2030 সালের বিশ্বকাপে কটি দেশকে নিয়ে বিশ্বকাপ সংগঠন করার কথা ভাবছে ফিফা। উত্তরটি হচ্ছে 60টি দেশকে নিয়ে ভাবছেন। আমাদের শেষ প্রশ্ন এবারে রয়েছে, এবারের বিশ্বকাপে যে বলে খেলা হবে সেই বলটির বিশেষত্ব কি? আমাদের শেষ প্রশ্ন, এবারের বিশ্বকাপে যে বলটিতে খেলা হচ্ছে সেই বলটির বিশেষত্ব কি? আপনি যদি বলতে পারেন, আপনি টেলিফোন করবেন, টেলিফোন করে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। মনে রাখবেন, সময় বেশি নেই, সময় প্রায় শেষ হয়ে এসছে। সেই সময়ের মধ্যে আপনাকে উত্তর দিতে হবে, এবং উত্তর দিয়ে আপনি জিতে নিতে পারেন রকি স্পোর্টসের পক্ষ থেকে C2/18 ডক্টর বিসি রায় মার্কেট, অর্থাৎ ময়দান মার্কেট বলে যেটি বিখ্যাত, সেই ময়দান মার্কেটে গিয়ে এটি পছন্দসই দলের জার্সি জিতেছেন আজকে কুন্তল চক্রবর্তী, এবং
তিনি জিতেছেন ব্রাজিলের জার্সি, এবং ফ্রান্সের জার্সি জিতেছেন আরেকজন, যিনি শকুন্তলা পার্ক থেকে টেলিফোন করেছিলেন। তার নামটি এই মুহূর্তে কল্লোল চক্রবর্তী, তিনি জিতেছেন, আমাকে আবার পিসিআর সংশোধন করে দিলেন, কল্লোল চক্রবর্তী, তিনি ফ্রান্সের জার্সি জিতেছেন। আমি এবারে আসবো তোমার কাছে শেষ প্রশ্নে। হ্যাঁ, শেষ প্রশ্ন হচ্ছে, এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন খেলোয়াড়ের যেমন অন্তিম হয়ে যাচ্ছে, তেমন বেশ কয়েকজন খেলোয়াড় উঠে আসছেন। উঠে আসা খেলোয়াড়দের মধ্যে কাকে তুমি সামনে রাখবে? লামি ইয়ামেল। লামিলে ইয়ামাল, এই নামটির আমি আশা করছিলাম, এই নামটি বলেছে লামিলে ইয়ামাল। 18 বছরের কিশোর, এই কিশোরটি কিন্তু অসাধারণ ফুটবলার, এটা তো ভাবাই যাবে না একদম। আমাদের শেষ স্পেনে। কুইজের কোশ্চেন, এবারের বিশ্বকাপে যে বলটিতে খেলা হবে সেই বলটি বিশেষত্ব কি আপনাকে জানাতে হবে। জানালে আপনি প্রশ্ন নিতে পারবেন। সময় কিন্তু আর বেশি নেই, সময় একদম শেষ হয়ে এসছে। এবারের বিশ্বকাপ ফুটবলের বলটির বিশেষত্ব কি আপনাকে বলতে হবে। বলতে পারলেই আপনি জিতে যাবেন একটি পুরস্কার। আপনি আগেও পুরস্কার পেতে পারেন, পরেও পুরস্কার পেতে পারেন, কিন্তু আপনার ফোন করতে কোনো বাধা নেই। আপনি ফোন করুন ওঙ্কার নিউজ বাংলায়, এবং ওয়ার্ল্ড কাপ উইথ জেসি এই অনুষ্ঠানে আপনি দেখতে পারেন ওয়ার্ল্ড কাপ সম্পর্কে নানান খবর, নানান ঘটনা, থাকবে গান, থাকবে কুইজ, থাকবে আরও অনেক কিছু। অতএব কোনোদিন মিস করবেন না এই ওঙ্কার বাংলার অনুষ্ঠান ওয়ার্ল্ড কাপ উইথ জেসি। ওয়ার্ল্ড কাপ উইথ জেসি, হ্যাঁ বলো। আমরা এই আলোচনার মধ্যে মানে অবশ্যই সময় চলে গেছে, দুটো টিমকে কিন্তু এখনো আমরা সেভাবে ধরছি না, একটা স্পেন আর একটা ইংল্যান্ড। দুটো টিমেরও কিন্তু মারাত্মক স্ট্রেংথ এবারে আছে। ইংল্যান্ড যদিও প্রত্যেক বছর চোখ করে, কিন্তু আমি জানি না এবারে কি হবে। দুটো টিমের খেলা কিন্তু আমাদের ওয়াচ করতে হবে। ইংল্যান্ড দলে এবার টুখেলকে কোচ করেছে, জার্মানির কোচ। টুখেলকে কোচ করার জন্য বেশ খানিকটা অ্যাডভান্টেজ পাবে ইংল্যান্ড, এবং ইংল্যান্ড 60 বছরের খরা কাটাবার চেষ্টা করবে, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। জুড বেলিংহ্যাম থেকে আরম্ভ করে বেশ কিছু ওদের দারুণ দারুণ প্লেয়ার আছে যারা ডেফিনেটলি মানে। এবং স্পেন যে নিঃসন্দেহে ফেভারিট, লিওনেল মেসি বলেছেন দ্বিতীয় স্থানে রয়েছেন স্পেন। আমাদের যে প্রশ্নটি আপনাদের কাছে গেছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ ফুটবলের এবারে বৈশিষ্ট্য কী, অর্থাৎ যে ফুটবলটাতে খেলা হচ্ছে তার বৈশিষ্ট্য কী। অ্যাডিডাস কোম্পানি এই বলটি তৈরি করেছেন বিশেষ একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। সেই বলটির বিশেষত কী আপনাকে জানাতে হবে কুইজের প্রশ্নের উত্তরে। আর মাত্র সময় আমাদের প্রায় শেষ হয়ে এসছে। যদি বলটির সম্পর্কে বিশেষত জানতে পারেন তাহলে আপনি আমাদের ফোন করে উত্তর দিতে পারেন। অভিজিৎ, শেষ প্রশ্ন তোমাকে। বলুন। তুমি অনেক লোককে পাঠিয়েছি এবারে ফুটবল খেলা দেখতে, বিশ্বকাপ দেখতে। তারা মনের আনন্দে এখন এই মুহূর্তে আমেরিকাতে কিংবা মেক্সিকোতে ঘুরে বেড়াচ্ছে। মেক্সিকো, আমেরিকা এবং কানাডা, কার মধ্যে লোক কোথায় গেল লোক বেশি? বেশি ইউএসএতে গেছে, আমেরিকাতে গেছে অ্যাকচুয়ালি। ভিসা সমস্যা সত্ত্বেও আমেরিকাতে গেছে। অবশ্যই অনেকের ভিসা আছে, মানে আমেরিকার একটা ভিসা তো 10 বছর থাকে, তো অনেকেরই এক্সিস্টিং ভিসা ছিল, কিন্তু সমস্যা সত্ত্বেও এবারে ম্যাক্সিমাম ইউএসএতে গেছে। কারণ কি, তো মানে মেক্সিকোর ভিসাটা না ভীষণ টাফ পাওয়া, টপ করে ওরা দিতে চায় না। তারপরে ওই দিল্লিতে একবার যাও, একবার বম্বেতে যাও, গিয়ে করো, এইসব অনেক রকম ব্যাপার আছে। তো তবে মেক্সিকোতে গেছে লোকে, যায়নি যে তা নয়। কিন্তু আমার মনে হয় আমাদের থ্রু দিয়ে যত মানুষ গেছে, বেশিরভাগ মানুষ আমাদের ইউএসএতেই গেছে, তবে মেক্সিকোতেও গেছে অ্যাকচুয়ালি খেলা দেখবে। আচ্ছা, কুইজের উত্তর কেউ দিতে পারলেন না, আমি বলে দিই বলটির বিশেষত্ব কি। বলটি যে মুহূর্তে গোল লাইন অতিক্রম করবে সেই মুহূর্তে বলটির থেকে বিপ বিপ করে সাউন্ড হবে, এবং সেই সাউন্ডটি রেফারি এবং সমস্ত যারা তাদের কাছে গিয়ে প্রতিভাত হবে। অর্থাৎ বলের বিপ বিপ শব্দ শুনে রেফারি তার সিদ্ধান্ত নিতে পারবেন। এটি বোধহয় সব থেকে একদম একদম এইটা মানে উইদিন সেকেন্ড অ্যাকচুয়ালি ওই বলটা সমস্ত মানে পাঠিয়ে দেবে, তথ্য পাঠিয়ে দেবে উইদিন সেকেন্ডস, এবং সবাই দেখতে পাবে সেটা। আপনারা উত্তর দিতে পারলেন না, কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন আমাদের গেস্ট। তাকে অবশ্য কোনো পুরস্কার দেবো না, তাকে কোনো জার্সি দেবো না। জার্সি দিলে কোন জার্সি পেতে, কাদের জার্সি পছন্দ করতে? আমি তো মানে আর্জেন্টিনারই, অর্থাৎ আর্জেন্টিনা জার্সি পছন্দ করতে, অর্থাৎ আর্জেন্টিনাকে ফেভারিট বলে মনে করছেন আমাদের গেস্ট অভিজিৎ দাস। তবে আমরা ফেভারিট বলে কাউকে চিহ্নিত করছি না। কালকে ব্রাজিল বনাম মরক্কোর খেলা রয়েছে, সেই খেলার দিকে চোখ রেখে আমরা আপাতত শেষ করছি ওয়ার্ল্ড কাপ উইথ জেসির এই অনুষ্ঠান। আজকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন আমি আসবো এবং আমার সঙ্গে থাকবেন অতীত দিনের কোনো নামকরা ফুটবলার।